সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, আচরণবিধি মেনে চলার আহ্বান রিটার্নিং কর্মকর্তার। পরিবেশে উদ্বেগ প্রার্থীদের, কাল থেকে শুরু আনুষ্ঠানিক প্রচার। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের। হযরত শাহজালালের মাজার জিয়ারতে সিলেট যাচ্ছেন রাতে, কাল শুরু নির্বাচনী প্রচার। দেশের মানুষ এখন অনেক সচেতন, মব করে জনগণের মত প্রভাবিত করার দিন শেষ। গতরাতের হামলায় আহতদের দেখতে গিয়ে বলেছেন জামাতের আমির। নির্বাচনের সুন্দর পরিস্থিতি রয়েছে, ইতিবাচক মনোভাব পোষণ করছেন প্রতিদ্বন্দ্বীরা, বলেছেন প্রধান উপদেষ্টা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সভা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতীক বরাদ্দ হল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল থেকে চলে ঢাকা মহানগরীর 13টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ। আগামীকাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন চৌধুরী। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ঢাকা 17 আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরীর হাত থেকে প্রতীক বুঝে নেন বিএনপির শীর্ষ নেতার প্রতিনিধি যুবদল নেতা মনিরুল ইসলাম। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষে আজকে ধানের শীষের প্রতীক গ্রহণ করার জন্য এসেছি। সকাল 9টায় শুরু হওয়া প্রতীক বরাদ্দ কার্যক্রমে প্রথমে ঢাকা 4 আসনের বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন সহ 8 প্রার্থীকে প্রতীক দেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে ঢাকার আসনগুলোর প্রার্থীদের প্রতীক দেওয়া হয়। ঢাকা 6 আসনের প্রার্থী ইসরাক হোসেনের পক্ষে মাবরুর হোসেন ধানের শীষের প্রতীক বুঝে নেন। এলাকার মানুষের সাথে সবসময় আমাদের একটা গভীর সম্পর্ক ছিল এবং এই দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের এলাকার জনপদ থেকে বারবার অ্যারেস্ট হয়েছে এবং এলাকার মানুষ পাশে দাঁড়িয়েছে। এলাকার মানুষের কাছে স্বতঃস্ফূর্ত ভালোবাসা সমর্থন পাচ্ছি। লেভেল প্লেইং ফিল্ড আছে এবং এটাকে আরো জোরালো করবার জন্য নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব রয়েছে। মাঠ পর্যায়ে আপনারা যদি খবর নিয়ে দেখেন, নিরপেক্ষভাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কোনো বিকল্প আমি দেখি না। ঢাকা 6 আসনে সে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, সে সমাজ কল্যাণের কাজ করে গিয়েছেন। প্রতীক নিতে আসেন এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপি ও জামাতের প্রার্থীরা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন। জনাব তারেক রহমান গতকাল সেখানে গিয়ে বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে ফ্ল্যাট নির্মাণ করে দিবেন। এটা নির্বাচনী যে আইন রয়েছে এবং নির্বাচনী যে বিধান রয়েছে সেটা সরাসরি লঙ্ঘন। আমরা দেখতে পাচ্ছি জনাব নাহিদ ইসলামকে শোকজ দেওয়া হয়, কিন্তু তারেক রহমান গতকাল যখন সরাসরি এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন, আমরা মনে করি নির্বাচন কমিশন এখানে নিশ্চুপ থেকেছেন এবং প্রশাসন একদিকে হেলে যাচ্ছেন। যেভাবে ভূমিকা পালন করা দরকার সেটা আমরা দেখছি না। যেমন অবৈধ অস্ত্র উদ্ধার, পেশি শক্তির যারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, লেভেল প্লেইং ফিল্ড সেটা নিশ্চিত করা। স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম যারা ফুটবল প্রতীক পেয়েছেন। বিএনপির সমর্থিত প্রার্থী সানজিদা ইসলাম তুলি, কমরেড সাইফুল হকও রিটার্নিং কর্মকর্তার হাত থেকে প্রতীক নেন। এটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে আগামী 12ই ফেব্রুয়ারি দেশের 12,76,00,000 উপরে ভোটারেরা তাদের ভোটের অধিকার তারা প্রয়োগ করবেন। আমার ঢাকা 14 আসনে এখনো পর্যন্ত সুন্দর প্রতিযোগিতা চলছে। আমরা এখন কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে মাঠে প্রতিহিংসার বাইরে যে রাজনীতি, সেই রাজনীতির চর্চাই করে যাচ্ছি। আমি নির্বাচনে ফুটবল মার্কাতে প্রতিদ্বন্দ্বিতা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন আমরা শুরু করব। প্রতীক নিতে আসা প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশ দেন রিটার্নিং কর্মকর্তা। বেশিরভাগ প্রার্থী যেটা কনসার্ন ফিল করেছেন, তারা আইনশৃঙ্খলা পরিস্থিতিটা যাতে স্বাভাবিক থাকে, তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের প্রচারণা চালাতে পারে, সেটি তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে পুরোদমে প্রচারণা চালাবে প্রার্থীরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সারা দেশে প্রতীক বরাদ্দ দেওয়া হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের। আগামীকাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনে প্রচারণা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
চট্টগ্রামে 16টি সংসদীয় আসনে চূড়ান্তভাবে মনোনীত 111 জন প্রার্থীকে সকাল থেকে 3 রিটার্নিং অফিসার, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এবং চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী তাদের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেন। বগুড়া 6 সদর আসন থেকে প্রথমবারের মতো নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জেলার 7টি সংসদীয় আসনের মোট 34 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন। তারেক রহমানের পক্ষে প্রতীক গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। আর নিজ দলের প্রতীক নিয়ে বগুড়া 2 থেকে নির্বাচন করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজশাহীর 6টি আসনের 29 জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার। ময়মনসিংহে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার 11টি আসনের 67 জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান। সবার জন্য সমান সুযোগ রেখে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব মুখর নির্বাচন হবে বলে আশা বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ 1 আসনের বিএনপি প্রার্থী সৈয়দ ইমরান সালে প্রিন্সের। কিশোরগঞ্জের 6টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। জামালপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 5টি সংসদীয় আসনের 31 প্রার্থীর মধ্যে প্রতীক বিতরণ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী। এ সময় প্রার্থীর সমর্থক ও প্রশাসনিক কর্মকর্তা সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গাইবান্ধার 5 আসনে দলীয় 32 ও স্বতন্ত্র 8 প্রার্থী সহ 40 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের হাতে নমুনা প্রতীক তুলে দেন রিটার্নিং অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। ঝিনাইদহের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা 4টি সংসদীয় আসনে মোট 21 প্রার্থীর হাতে প্রতীক তুলে দেওয়া হয়। জয়পুরহাটের 2টি আসনে বিএনপি ও জামায়াত সহ মোট 8 প্রার্থীকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আল মামুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের 6টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। দুপুরে সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলম আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক বরাদ্দ দেন। চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসনে 16 প্রার্থীর প্রতীক ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদাত হোসেন মাসুদ। জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের উপস্থিতিতে তিনি প্রতীক তুলে দেন। চুয়াডাঙ্গার 2টি আসনের 6 প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার 6টি সংসদীয় আসনের 48 প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তার কাঙ্ক্ষিত হাঁস প্রতীক দেওয়া হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত নিহত পরিবারের পাশে থাকার আশ্বাস বিএনপি চেয়ারম্যানের। জানালেন আহতদের উন্নত চিকিৎসায় অন্তর্বর্তী সরকারের সাথে যোগাযোগ করবেন তিনি। নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতা এলে ক্ষতিগ্রস্তদের দাবি দেওয়া পূরণেও কাজ করার অঙ্গীকারও করেন তারেক রহমান। এছাড়াও গণমাধ্যম কর্মীদের সাথে সাক্ষাতে তিনি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। নাবেল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে নিয়মিত গুলশানে অফিস করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সকাল থেকেই কার্যালয়ের সামনে ব্যানার ফেস্টুন হাতে তার সাথে সাক্ষাতের প্রত্যাশায় মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্বজনরা। দুপুর 12টার পর কার্যালয়ে আসেন বিএনপির চেয়ারম্যান। গাড়ি থেকে নেমে সরাসরি কথা বলতে চলে যান অপেক্ষমান মাইলস্টোন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে। এ সময় মনোযোগ দিয়ে তাদের দাবি দেওয়া শুনেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন তারেক রহমান। আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলে, যেটা আপনি বললেন বিদ্যুতের সাথে কথা বলে আমাদের অবস্থান থেকে আমরা যতটুকু করতে পারি আমরা চেষ্টা করবো গভর্নমেন্টের সাথে বিষয়টি নিয়ে আলাপ করার জন্য। আর নির্বাচনের পরে যদি আল্লাহ রহমত হয় আমরা আমাদের করে চেষ্টা করবো। কি করতে পারবো কতটুকু পারবো জানি না, তবে আমরা চেষ্টা করবো আমাদের অবস্থান থেকে যতটুকু করা সম্ভব। তারেক রহমানের সাথে কথা বলে আশ্বস্ত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনরা। জানালেন সরকার থেকে কাঙ্ক্ষিত সহায়তা পাননি তারা।
আমার ছেলে ঘটনার ওই দিনই 3টা বাজে শহীদ হয়। আমাকে 3টা হাসপাতালে দৌড়াতে হচ্ছে। এখন পর্যন্ত আমি যত টাকা খরচ করেছি এখন আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। সরকারিভাবে আমরা কোনো অনুদান পাই নাই, শারীরিক মানসিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত। বিভিন্ন আত্মীয় স্বজনের থেকে দানাফেনা করে, বিভিন্ন সমিতির থেকে দানাফেনা করে ছেলে তো বাসে লেখাপড়া করাইছি। বহু টাকা আমরা ঋণ হয়েছি, 5-7 লাখ টাকা ঋণ হয়েছি। পরে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সদস্যরা সাক্ষাৎ করেন তারেক রহমানের সাথে। দীর্ঘ সময় উনি এ কথাই বলেছেন, দেশ এবং মানুষের কথা, মানুষ কিভাবে ভালো থাকবে এবং দেশ কিভাবে ভালো থাকবে। দায়িত্বশীল সরকার, একটি জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার গঠনের জন্য একটা দায়িত্বশীল স্বাধীন গণমাধ্যম অত্যন্ত জরুরি। এর পক্ষে বিএনপি আগেও কথা বলেছে, এখনও এর পক্ষে আছে। এ সময় গণমাধ্যম বিরোধী আইন পরিবর্তনের আশ্বাস দেন তারেক রহমান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সিলেট থেকে প্রচারাভিযান শুরু করে একটানা 7টি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। গুলশানে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র মাহাদি আমিন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করতে আজ রাত 8:15 বিমানে সিলেটে পৌঁছাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গভীর রাতে হযরত শাহজালালের মাজার জিয়ারত করবেন এবং বৃহস্পতিবার সকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। এরপর তারেক রহমান মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম, নরসিংদী পৌর এলাকা সংলগ্ন এলাকায়, নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলার রূপগঞ্জের গাউসিয়া সমাবেশে বক্তব্য রাখবেন। বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের বাসায় ফিরবেন বিএনপির চেয়ারম্যান। 12 ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, নির্বাচনটা যেন ত্রুটিমুক্ত ও বিতর্কমুক্ত থাকে, এ ব্যাপারে নির্বাচন কমিশনকে ভূমিকা রাখার আহ্বান জানান মাহাদি আমিন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণে প্রস্তুত সিলেটের বিরাইমপুর গ্রাম। দীর্ঘদিন পর শ্বশুরবাড়ি যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান। পুরো এলাকা জুড়ে তাই সাজ রব। জামাই বরণে শেষ হয়েছে সব প্রস্তুতি। স্বজনদের পাশাপাশি ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদেরও। দীপু সিদ্দিকের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি দীর্ঘদিন পর শ্বশুরবাড়ি যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট সফরে তার শ্বশুরবাড়িতে আতিথেয়তা নেওয়ার খবরে উচ্ছ্বসিত স্বজনসহ দলীয় নেতাকর্মীরা। জামাই বরণে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে তাকে বরণে সব প্রস্তুতি সম্পন্ন। এবার দ্বিতীয়বারের মতো সেখানে যাচ্ছেন তারেক রহমান। রাতে হযরত শাহজালাল ও হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে শ্বশুরবাড়ি যাওয়ার কথা রয়েছে তার। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে বাড়ি পরিদর্শন করছেন। অবশ্য আমরা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক নেতাকর্মীরা আমাদের শিলা জেলা পর্যায়ে সবাই কিন্তু এখানে তদারকি করতেছেন। এই এলাকার সাধারণ মানুষ থেকে ধরে রাজনৈতিক যারা আছে সর্বমহলের মানুষ এই বাড়িতেই একটি আনন্দ উচ্ছ্বাস কাছে সবাই আসছেন, পরিদর্শন করছেন। বিএনপি চেয়ারম্যানের সফর ঘিরে ডাক্তার জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। বাড়ি সাজানো, নিরাপত্তা জোরদার আর আপ্যায়নের সব আয়োজন শেষ। আমাদের দুলাভাই তারেক রহমান বাংলাদেশের 18 কোটি মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে উনি আসছেন। ওনার কাছে আমাদের অনেক প্রত্যাশা। তো আশা করি আগামীকাল মাজার জিয়ারত করে আমাদের বাড়িতে আসবেন, ওনার শ্বশুরালয়ে আসবেন, সাথে পরিবারও থাকবে। আর আমরা সেই জন্য একটু প্রস্তুতি নিচ্ছি। তারেক রহমানের সফর উপলক্ষে পুরো এলাকা এখন উৎসব মুখর। ডক্টর জুবাইদুর রহমান আসবেন, এটা আমরা অত্যন্ত আনন্দিত। তার সাথে সাথে আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে যে আমাদের চেয়ারম্যান সাহেব উনি হযরত শাহজালালের পূর্ণভূমিতে আসতেছেন। দলীয় প্রধানের সফর উপলক্ষে বিরাইমপুর গ্রাম ও আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই সফরে দলের জন্য গুরুত্বপূর্ণ বার্তা আসবে বলে মনে করছেন নেতারা। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আগামীকাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর শেষে ঢাকায় ফেরার পথে নরসিংদীতে এক পথসভায় যোগ দেওয়ার কথা জানিয়েছেন জেলাটির নেতাকর্মীরা। তারেক রহমানের সফর উপলক্ষে শহরের বাসাইলে মহাসড়কের পাশে তৈরি করা হচ্ছে পথসভার মঞ্চ। দলের নিরাপত্তা কর্মীদের পাশাপাশি
আইনশৃঙ্খলা বাহিনী সহ সভাস্থলটি পর্যবেক্ষণ করেছেন দলটির নেতাকর্মীরাও। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, ইতিমধ্যেই দলের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। পথ সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনাও দেওয়া হয়েছে বলেও জানান খায়রুল কবির। আমরা এইটাকে কিভাবে সার্থক সাফল্যমণ্ডিত করার জন্য, তার সমাবেশকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছি। আমাদের সব সাব কমিটি করেছি, উপকমিটি করেছি এবং আমাদের তৃণমূল পর্যায়ের নেতা কমিটিকে নির্দেশ দিয়েছি তারা যেন স্বতঃস্ফূর্তভাবে সেই অনুষ্ঠানে উপস্থিত। আমরা আশা করবো যে শুধু আমাদের দলের না, আমাদের সব শ্রেণী পেশার মানুষ সেদিন ওনাকে এক নজর দেখার জন্য তিনি আসছেন। তিনি যে ভূমিকা রেখেছেন দীর্ঘ। দেশের মানুষ এখন অনেক সচেতন। মব করে জনগণের মত প্রভাবিত করার দিন শেষ বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মিরপুরে বিএনপি জামাত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রাজধানী কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে যান তিনি। এরপর ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, সবাই জনগণের কাছে নিজেদের অঙ্গীকার ও কার্যক্রম নিয়ে যাবে। জনগণ তাদের অতীত বর্তমান চিন্তা করে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবে। জানান, জামাতের অঙ্গীকার একেবারে স্পষ্ট। তার দল ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত শাসন চায়। ৩০০ আসনে প্রার্থীদের অনুরোধ করেন মানুষকে যেন স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিতে দেয়া হয়। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইসি যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়ন করতে হলে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। সবার জন্য সমতল মাঠ নিশ্চিতের আহ্বানও জানান জামাতের আমির। প্রধান উপদেষ্টা বলেছেন, এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজ করছে এবং যে প্রস্তুতি রয়েছে তাতে একটি সুন্দর নির্বাচন সম্ভব। নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভায় প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের দিন যেন কোনো কিছুর অভাব বোধ না হয় সে বিষয়ে সর্বোচ্চ মনোযোগী হতে হবে। 12 ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে এবং আমাদেরই সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। প্রধান উপদেষ্টা আরো বলেন, নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা প্রত্যেকেই ইতিবাচক মনোভাব পোষণ করছেন এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে চলছেন। আশা করি তারা কেউই এই মনোভাব থেকে সরে যাবেন না। এবার নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে পুলিশ সদস্য 1.5 লাখ, সশস্ত্র বাহিনীর 1.25 লাখেরও বেশি সদস্য এবং র্যাব, বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সহ অন্যান্য বাহিনী মিলিয়ে প্রায় আরও 6 লাখেরও বেশি সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে 15 জন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 18 থেকে 19 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার পাশাপাশি থাকবে 25,000 পুলিশের গায়ে বডি অন ক্যামেরা। বুধবার নির্বাচনের নিরাপত্তা নিয়ে অবহিত হওয়ার পাশাপাশি প্রযুক্তিগত বিষয়গুলো সরেজমিন পরীক্ষা করেন প্রধান উপদেষ্টা। উনি বলেছেন যে এটা যাতে আমরা গর্বের সাথে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হয়েছে। আর এটার উনি এই যা কর্মযোগ্য হচ্ছে সবকিছুর ক্ষেত্রে আরো ভালোভাবে এটাকে আরো কত বেটার করা যায় সে বিষয়ে উনি জোর দিয়েছেন। কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা হাইকোর্টেও বাতিল করেছে। আপাতত নির্বাচনের মাঠে আইনগতভাবে থাকার সুযোগ নেই। আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন তার আইনজীবী। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ঋণ খেলাপি ও ভোট ডাকাতদের বিরুদ্ধে লড়াই চলবে। আইনের দৃষ্টিতে বিএনপি আওয়ামী লীগ সবাই সমান বলেও দাবি করেন হাসনাত। বুধবার বিচারপতি রাজিকাল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে করা রিট খারিজ করে দেন। এর ফলে নির্বাচন কমিশনের বাতিলের সিদ্ধান্ত বহাল থাকলো। মুন্সির আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বিএনপি বেআইনি সুযোগ পেলে আওয়ামী লীগ কি দোষ করেছে? 17 জানুয়ারি নির্বাচন কমিশন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল করে দেয়। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন বিএনপির প্রার্থী। নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, মঞ্জুরুল আহসান মুন্সি হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন। এই মামলায় আমরা যে সাংবাদিক বন্ধুগণ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কয়েকজন সদস্যের থাকবো না, এখানে নিচে নামতে হবে না। কিছু সংখ্যক অফিসারকে আজকে এখানে বিচারের মুখোমুখি করা হয়েছে। বাংলাদেশে গুমের যে কালচার, যেটা গত 17 বছর ধরে চালানো হয়েছিল এবং এটা পৃথিবীর বর্বরতম অপরাধগুলোর একটি, সেই অপরাধের একটা ইতি ঘটানো চেষ্টা হবে এই বিচারের মাধ্যমে। 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে ইন্টারনেট বন্ধ করে দিয়ে
গণহত্যা চালানো, গণহত্যাকে বিশ্ববাসীর দৃষ্টি থেকে আড়াল করার দায়ে আসামি জুনায়েদ আহমেদ পলক এবং সজীব অজেদ জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয়েছে এবং 18ই ফেব্রুয়ারি 2026 তারিখে এই মামলার সাক্ষ্য গ্রহণের দিনের জন্য নির্ধারণ করা হয়েছে। তথ্য সম্প্রচার এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে একটি চক্র গুজব ছড়াচ্ছে, তাদের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। সকালে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গণভোটের গাড়ি ক্যারাভান উদ্বোধন শেষে তিনি একথা বলেন। রেজওয়ানা বলেন, দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক চর্চা ব্যাহত ছিল, দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। সরকার, নির্বাচন কমিশন আর রাজনৈতিক দলগুলো এখন প্রস্তুত, কিন্তু কিছু লোক গুজব ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন উপদেষ্টা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড় সহ 8 জেলায় ই-বেল বোর্ড ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এতে ভার্চুয়ালি যুক্ত হন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, এই ব্যবস্থার মাধ্যমে বেল বন্ড দাখিল প্রক্রিয়া হবে সহজ, দ্রুত ও স্বচ্ছ। নৌ পরিবহন মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শওকত হোসেন বলেছেন, কোন দল হ্যাঁ ভোটের বিরুদ্ধে প্রচারণা করলে তারা এদেশের রক্তের সাথে বেমানি করছে। দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরে মির্জা রুহুল আমিন মিলনায়তনে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। চট্টগ্রাম 10 সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী সাইদ আল নোমানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। দুপুরে একটি হোটেলে তিনি বলেন, একটি গণতান্ত্রিক, জবাবদিহিতামূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা হয়েছে নোয়াখালীতে মাইজদি সুপার মার্কেট সংলগ্ন মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। সাভারে মাদকের আস্তানায় অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। সকালে পৌর এলাকার বেদেপল্লিতে অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন। আটক করা হয় 2 নারী সহ 3 মাদক ব্যবসায়ীকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আর একবার জানিয়ে। সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, আচরণবিধি মেনে চলার আহ্বান রিটার্নিং কর্মকর্তার। পরিবেশে উদ্বেগ প্রার্থীদের, কাল থেকে শুরু আনুষ্ঠানিক প্রচার। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের। হযরত শাহজালালের মাজার জিয়ারতে সিলেট যাচ্ছেন রাতে, কাল শুরু নির্বাচনী প্রচার। দেশের মানুষ এখন অনেক সচেতন, মব করে জনগণের মত প্রভাবিত করার দিন শেষ। গতরাতের হামলায় আহতদের দেখতে গিয়ে বলেছেন জামাতের আমির। নির্বাচনের সুন্দর পরিস্থিতি রয়েছে, ইতিবাচক মনোভাব পোষণ করছেন প্রতিদ্বন্দ্বীরা, বলেছেন প্রধান উপদেষ্টা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সভা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।